দর্শক স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন আপনার সঙ্গে অনুষ্ঠানে। মূলত এই অনুষ্ঠানে আমরা সামাজিক নানা বিষয় নিয়ে কথা বলি, ব্যবসা বাণিজ্য, অর্থনীতি সব কিছুই থাকে আমাদের এই প্রোগ্রামে। আজকে আমরা মূলত কথা বলতে চাই যে বিষয় নিয়ে, সেটি হচ্ছে বেহিসেবি রেস্তোরাঁ। একটি রেস্তোরাঁ আসলে কিভাবে চলে, সেখানকার যে বর্জ্য ব্যবস্থাপনা সেটা কিভাবে নিয়ন্ত্রিত হয়, নিরাপত্তা ব্যবস্থা যেখানে সেখানে এখন রেস্তোরাঁ গড়ে উঠছে সেটা আমরা দেখছি। ফলে এক ধরনের একটা হযবরল অবস্থা রেস্টুরেন্ট ব্যবসা কেন্দ্রিক গড়ে উঠেছে। সেসব বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের সাথে এই বিষয়ে আলোচনার জন্য যোগ দিবেন ইমরান হাসান, মহাসচিব, বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি। তার আগে আমরা যেটা করতে পারি যে এই সম্পর্কে একটি আমাদের একটি রিপোর্ট আছে, সেটি আমরা একটু দেখব। সেটি হচ্ছে যে দেশে ছোট বড় মিলিয়ে হোটেল রেস্তোরাঁ প্রায় 4.5 লাখ, আর রাজধানীতে রেস্তোরাঁ প্রায় 30,000। এর মধ্যে ঢাকার 2 সিটি থেকে লাইসেন্স নিয়েছে মাত্র 2136টি। রাজধানীর 93% কোনো রাজস্ব পায় না কর্পোরেশন, অথচ এসব রেস্তোরাঁ থেকে বর্জ্য অপসারণ করে সিটি কর্পোরেশন। এ বিষয়ে একটি প্রতিবেদন, সেটি আমরা আগে দেখে তারপর আলোচনা শুরু করতে চাই। রাজধানীর 2 সিটিতে প্রতিদিন গড়ে প্রায় 7,000 টন বর্জ্য তৈরি হয়, যার অর্ধেকেরও বেশি হয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে। পরিসংখ্যানে দেখা গেছে 2017-18 সালে ঢাকা উত্তর সিটিতেই বর্জ্যের পরিমাণ বেড়েছে প্রায় 22 ভাগ। বিপুল এই বর্জ্যের একটি বড় অংশ আসে রাজধানীর রেস্তোরাঁগুলো থেকে। উত্তর সিটির তথ্য বলছে, সংস্থাটি থেকে লাইসেন্স নেওয়া রেস্তোরাঁর সংখ্যা মাত্র 1105টি। অন্যদিকে দক্ষিণ সিটি থেকে লাইসেন্স নেওয়া রেস্তোরাঁর সংখ্যা 1031টি। এসব রেস্তোরাঁ থেকে নিয়মিত রাজস্ব পায় ঢাকার 2 সিটি কর্পোরেশন, অথচ রাজধানীতে মোট রেস্তোরাঁর সংখ্যা প্রায় 30,000। বাকি লাইসেন্সবিহীন রেস্তোরাঁগুলো থেকে কোনো রাজস্ব পায় না কর্তৃপক্ষ। উল্টো এসব রেস্তোরাঁয় যেসব বর্জ্য তৈরি হয় সেগুলো অপসারণ করতে হয় সিটি কর্পোরেশনকেই, যা তাদের জন্য বাড়তি চাপ তৈরি করছে। সে দোকান করলো, দোকান থেকে ময়লা ফেললো, তার ময়লাটা তো আমাকে পরিষ্কার করে দিতে হবে, কিন্তু সে কোনো ট্যাক্স দিল না। তুমি ট্যাক্স দেবে না, তোমার ময়লাটা আমি ফেলবো, এটা তো হতে পারে না তো এটা থেকে। সুতরাং যেরকম করে ট্যাক্স থেকে, রেভিনিউ থেকে বঞ্চিত হচ্ছি, ঠিক অনুরূপভাবে তাকে কিন্তু সার্ভিস দিতে হচ্ছে আমাকে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো 2021 সালে দেশের রেস্তোরাঁ খাত নিয়ে একটি জরিপ করে। জরিপে দেখা যায় 2021 সালে দেশে মোট হোটেল ও রেস্তোরাঁ ছিল 4,36,274টি। এক দশকের ব্যবধানে এই সংখ্যা বেড়েছে 58%-এর বেশি। তবে অবাক করা তথ্য হচ্ছে, বর্তমানে রাজধানীতে যেসব রেস্তোরাঁ রয়েছে তার 93%ই অবৈধ। নরম গরম যদি বলি, সবগুলাই কিন্তু আমাদের অব্যাহত আছে, সামনেও থাকবে। যে অভিযানের কথা বলছেন, এটার মূল উদ্দেশ্য কিন্তু যে সমস্ত ভুল ত্রুটিগুলো আছে সবাই যেন এগুলো দ্রুত নিরসন করে কিন্তু একটা নিরাপদ, সবার জন্য উপযোগী করে। অবৈধ রেস্তোরাঁর বিষয়ে জানতে চাইলে রেস্তোরাঁ মালিক সমিতি বলছে, এসব রেস্তোরাঁ মালিকদের আইনের আওতায় আনা উচিত। এছাড়া এসব রেস্তোরাঁর বিরুদ্ধে সরকারি সংস্থাগুলোকে ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানান তারা। টোটাল রাজধানীতে একটা সমীক্ষা হয়েছিল, 27 থেকে 28,000 রেস্তোরাঁ আছে। ডিসি অফিসে একটা জরিপ ছিল কিছুদিন আগে, তারা 6,000 রেস্তোরাঁ ফাইন্ড আউট করেছে রাজধানীতে। কিন্তু এখন অলিতে গলিতে রেস্তোরাঁ তো সব জায়গায় হয়ে গেছে এখন। তো তাদেরকে একটা শৃঙ্খলা কীভাবে নিয়ে আসা যায় সেভাবে আমরা কাজ করব। আমরা চাই না রেস্তোরাঁ মালিক সমিতির ছাড়পত্র ছাড়া যেন কেউ ব্যবসা করতে না পারে। এদিকে নগর পরিকল্পনাবিদরা বলছেন, লাইসেন্সবিহীন রেস্তোরাঁগুলো থেকে বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। শুধু তাই নয়, অনুমোদনহীন এসব রেস্তোরাঁ সিটি কর্পোরেশনের কার্যক্রমকে প্রশ্নের মুখে ফেলছে। তাই যত দ্রুত সম্ভব রেস্তোরাঁগুলোকে নীতিমালার মধ্যে নিয়ে আসতে হবে। বড় সংখ্যার এই রেস্তোরাঁগুলো সিটি কর্পোরেশনের কাছে নিবন্ধিত নয়, এবং সিটি কর্পোরেশনও তাদের কাছ থেকে এই নিবন্ধন ফিজটাও কিন্তু পাচ্ছে না। অথচ এই রেস্তোরাঁগুলো প্রতিনিয়ত তারা ব্যবসা করছে এবং প্রতিনিয়ত প্রচুর পরিমাণে ময়লাও উৎপাদন করছে। এই যে বর্জ্য ব্যবস্থাপনায় তাদের প্রচুর পরিমাণে কন্ট্রিবিউশন, সেটা কিন্তু সিটি কর্পোরেশনে কিন্তু দেখভাল করছে। খোঁজ নিয়ে দেখা গেছে, রাজধানীর অবৈধ রেস্তোরাঁগুলো চলে সরকারি বিভিন্ন দপ্তরকে ম্যানেজ করে। বিশেষজ্ঞরা বলছেন, বড় কোনো দুর্ঘটনা ঘটলেই নিয়ম বহির্ভূতভাবে গড়ে ওঠা এসব রেস্তোরাঁর বিরুদ্ধে অভিযানে নামে প্রশাসন, আর এ কারণেই বারবার দুর্ঘটনা ঘটছে। দেশে গত 1 যুগ আগের তুলনায় রেস্তোরাঁর সংখ্যা বেড়ে দ্বিগুণ হয়েছে, যার মধ্যে হাতে গোনা কয়েকটি রেস্তোরাঁ বৈধ।
হিসেব বলছে ঢাকার 2 সিটি কর্পোরেশন এসব বৈধ রেস্তোরাঁ থেকে যে পরিমাণ রাজস্ব বর্তমানে পাচ্ছে, যদি ঢাকার সবগুলো রেস্তোরাঁ বৈধ কিংবা লাইসেন্সধারী হতো তাহলে এখনকার থেকে অন্তত 13 গুণ বেশি রাজস্ব পেত সংস্থা দুটি। শম্পা বিশ্বাস, এখন, ঢাকা। দর্শক, আমরা শম্পা বিশ্বাসের যে প্রতিবেদন সেটি দেখছিলাম। প্রতিবেদনে বেশ কিছু অনিয়ম অব্যবস্থাপনা উঠে এসেছে। প্রায় 4.5 লাখ, আমি আগেই বলেছি 4.5 লাখ রেস্টুরেন্ট রয়েছে সারা দেশে। এর মধ্যে ঢাকায় রয়েছে প্রায় 30,000। এর মধ্যে 2136টির তার লাইসেন্স নিয়ে কাজ করছে। তবে জেলা প্রশাসক, রাজুক বা অন্যান্য যে সমস্ত সরকারি সেবা সংস্থা রয়েছে তাদের মতে সব নিয়মকানুন মেনে সব মিলিয়ে 128টি রেস্টুরেন্ট চলছে এই মুহূর্তে ঢাকা শহরে। বিষয় যেটা হচ্ছে সেটি হচ্ছে যে এত বড় রেস্টুরেন্টের যে বাজার, সেখান থেকে এই 2136 রেস্টুরেন্ট থেকে রাজস্ব পাচ্ছে 2 সিটি কর্পোরেশন, বাকিরা কিন্তু সরকারকে রাজস্ব দিচ্ছে না। যেটা লক্ষণীয় সেটি হচ্ছে যে এই সমস্ত রেস্টুরেন্ট থেকে যে সমস্ত বর্জ্য তৈরি হয় সেগুলো কিন্তু সিটি কর্পোরেশন প্রতিদিন সেই বর্জ্য নিয়ে যাচ্ছে, প্রায় 7,500 টন প্রতিদিন হচ্ছে। কিন্তু যারা রাজস্ব দিচ্ছে শুধু তাদের বর্জ্য কিন্তু নিচ্ছে না, সবার বর্জ্য, সব রেস্টুরেন্টদের যারা চালাচ্ছেন সবার বর্জ্যই কিন্তু সিটি কর্পোরেশন নিচ্ছে। এই হলো অবস্থা। এসব বিষয় নিয়ে আমাদের আলোচনা রয়েছে। আমরা একটা বিরতির পরে এসে আলোচনা শুরু করতে চাই। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত জেলা প্রসঙ্গ অনুষ্ঠানে। আমরা কথা বলছিলাম বেহিসেবি রেস্তোরাঁ, এটা নিয়ে আমাদের সাথে যোগ দিয়েছেন ইমরান হাসান, মহাসচিব বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি। আমরা শুরু করলাম এবং আমরা একটি প্রতিবেদন দেখেছি, সেখানে আমাদের ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মেয়র এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কথা বলেছেন। আপনার কাছে শুরুতে একটু এইভাবে জানতে চাই যে রাজধানীতে প্রায় 30,000 রেস্টুরেন্ট রয়েছে, সারা দেশে সেটা 4.5 লাখের বেশি। রাজধানী কেন্দ্রিক আমি যদি কথা বলতে চাই তাহলে আমাদের প্রতিবেদন উঠে এসেছে 2136টি রেস্টুরেন্টের লাইসেন্স রয়েছে, বাকিদের নেই। তাহলে এই 30,000 যে রেস্টুরেন্টের কথা বলা হচ্ছে, বাকিরা তো রাজস্বের খাতের বাইরে চলে গেল। যাদের লাইসেন্স আছে তারাই রাজস্ব দিতে বাধ্য, অন্যরা তো দিবে না। ফলে এটা এক ধরনের একটা সংকট তৈরি হয়েছে। সরকারের রাজস্ব অবশ্যই দুর্বল হচ্ছে এই খাত থেকে। আরেকটি বিষয় সেটি হচ্ছে যে এই যে যারা লাইসেন্স নিয়ে আছেন এবং যাদের লাইসেন্স নেই, কিন্তু সব রেস্টুরেন্টগুলোর তো বর্জ্যের একটা ব্যাপার আছে। প্রতিদিন 7,500 টন বর্জ্য তৈরি হচ্ছে, কিন্তু 2 সিটি কর্পোরেশন কিন্তু যার লাইসেন্স নেই এবং যারা আছে তাদের সবার বর্জ্য কিন্তু নিচ্ছে। কিন্তু এখানে একটা অংশ রাজস্ব দিচ্ছে আর একটা অংশ রাজস্বের বাইরে চলে যাচ্ছে। এই তো অবস্থা। এই অবস্থা থেকে আসলে কি করা যায়, মুক্তির উপায় কি? জি, প্রথমে আপনাকে বলি যে এই 30,000 রেস্টুরেন্ট বা 27,000 বলছেন, এর 80%ই কোনো না কোনো লাইসেন্স আছে। আচ্ছা, আপনার ভ্যাটের জন্য কিছুই লাগে না। যদি আপনার রেস্তোরাঁ চালু করেন, এনবিআর থেকে আপনি ভ্যাট চাইলেই সাথে সাথে দিয়ে দিবে। একটা বিন বলে এটাকে, তারপর টিন আপনাকে নিতেই হবে। এখন যেই ক্রাইটেরিয়া 13টা 14টা লাইসেন্স লাগে বা অনুমতি লাগে, সেখানে 2-1টা দিয়েই অনেকে শুরু করেছে, কারণ 13টা জোগাড় করা এটা গোল্ড মেডেল দেওয়া হবে তাকে যদি কেউ, মানে মিনিমাম 7 থেকে 8টার মতো সংস্থার অনুমোদন নিয়ে কাজ শুরু করতে হয়। সবসময় সেগুলো পারা যায় না, ফলে তারা এইভাবে। এখন রাজস্বের যে বিষয়টা সেই রাজস্বের কথা বলি, আমাদের দেখেন এইটা আমরা এনবিআর চেয়ারম্যান মহোদয়ের সাথে কয়েকবার বসেছি। আপনি বলেছেন রাজস্ব আদায় কম হয়েছে, ভ্যাটের হার কমানোর পরেও ওনার মুখে শোনা 16% থেকে 17% বেশি কর আদায় হয়েছে। তার মানে কি, আমরা বলেছি এটা 20 গুণ 30 গুণ আদায় হবে যদি আপনি প্রত্যেককে ভ্যাটের আওতায় নিয়ে আসতে পারেন। আচ্ছা, সে নিয়ে আসার জন্য একটা অলরেডি কিছু কার্যক্রম তো চলছে। সেই কার্যক্রম এত ধীরগতি, সেটা হয় কি যারা এই ভালো উদ্যোক্তা তারা ক্ষতির সম্মুখীন হয়। কেমন, ধরেন আমার ইএফডি মেশিন চালু করেছে, আমার আশেপাশের কয়েকটা রেস্তোরাঁ যেটা ভালো চলছে সেটাকে দেওয়া হচ্ছে আমাকে সহ, যারটা ভালো চলছে, অথচ অন্য কাউকে আর দেওয়া হচ্ছে না স্বল্পতার কারণে, ম্যানেজমেন্টের কারণে। মানে ওই থার্ড পার্টি অলরেডি দিয়েছে, তারা কাজ করছে। আমার কথা হচ্ছে যদি আপনি একটা এরিয়ায় দিবেন, পাইলট প্রজেক্ট সবাইকে দিবেন, দিয়ে একসাথে চালু করতে হবে, তাহলে একটা হেলদি কম্পিটিশন হবে। আরেকটা বিষয় হচ্ছে যে যত্রতত্র যেভাবে ইচ্ছা সেভাবে রেস্তোরাঁ গড়ে উঠছে, আমরা এটার কোনোভাবেই পক্ষপাতিত্ব নই। আমাদের রেস্তোরাঁ মালিক সমিতির একটা নিবন্ধন নিতে হয়, সেটাকে নেওয়ার প্রয়োজন মনে করে না। আর রেস্তোরাঁ খাতটা একটা বিশেষায়িত খাত, এটা চাইলে আপনি খুলে ফেলবেন, এটা কেমনে সম্ভব? এত বছর পরে কেন টনক লড়লো সবার? কেন এই রানা প্লাজার দুর্ঘটনার পরে গার্মেন্টসগুলো ঠিক হয়েছে?
আমরা এই ৪৫ জনের প্রাণের বিনিময়ে আমরা চাই না আর একটি কোনো দুর্ঘটনা ঘটুক। আমরা চাই আমাদের সেক্টর যেন একটা কমপ্লায়েন্সের আওতায় আসে। আমাদের প্রথম যে আমরা বলেছিলাম টাস্কফোর্স করার কথা, অলরেডি মন্ত্রণালয়ের সর্বোচ্চ দিয়ে একটা কমিটি করা হয়েছে, যেটার কমিটির মিটিং আগামী রোববার ৩টায় প্রাইম মিনিস্টার অফিসেই। এবং মাননীয় প্রধানমন্ত্রীর ওই যে বলেছি বিভিন্ন সভায় যে ওনার দৃষ্টি আকর্ষণ ছাড়া অনেক কিছুই পরিবর্তন সম্ভব না। আচ্ছা, আমরা যারা এই সেক্টরে কাজ করছি এবং এই সমিতিতে আমরা যারা এই টার্মে আসছি, আমাদের একটাই কমিটমেন্ট যে মাননীয় প্রধানমন্ত্রীর যে কমিটমেন্ট সেটাকে রক্ষা করা। সেটা রক্ষার জন্য কিন্তু আমরা বিভিন্নভাবে দাবি জানিয়ে আসছিলাম। মানে দুর্ভাগ্যবশত এই দুর্ঘটনায় আমাদের কিছুটা অ্যাডভান্টেজ হয়েছে যে আমরা সচেতন হয়েছি। আসলে একটা সেক্টর এত বড়, আসলে এখানে এত লোক কাজ করে, আসলে এত কিছু, সবাই যে যার মতো অথরিটিগুলো শুধু খবরদারি চালাইছে, কিন্তু আমাদের যে প্রবলেমগুলো সলভ করার জন্য যেটা দরকার সেই ব্যাপারে কোনো পদক্ষেপ এখন পর্যন্ত নেয় নাই। কিন্তু আমরা আশা করি যে আমরা রাজস্ব দিব, আমরা যে রাজস্ব এই সেক্টর থেকে আসবে আপনি কল্পনাও করতে পারবেন না। আমরা জানি, আপনার কথা আমি একমত, যে অনেক রেস্তোরাঁ ভ্যাট ট্যাক্সের বাইরে, আর যারা দিচ্ছে তাদেরকেই শুধু স্কুইজ করা হচ্ছে, তুমি আরো দাও আরো দাও আরো দাও। সেটাই তো, সেটাই হচ্ছে, যারা দিচ্ছে তাদের কাছ থেকে নেওয়া হচ্ছে, যারা দিচ্ছে না তারা দিচ্ছে না। কিন্তু রেস্তোরাঁগুলো তো সেবা তো ঠিকই নিচ্ছে সিটি কর্পোরেশন থেকে, সেবা তো তারা পাচ্ছে। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আপনি বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব, ধরেন যেখানে সেখানে যত্রতত্র আবাসিক কি অনাবাসিক রাস্তার গলি বা বাসার নিচে যেখানে সেখানে রেস্তোরাঁ হয়ে যাচ্ছে, মানে এইটা কি এটা কোনো মানে শৃঙ্খলার মধ্যে পড়ে কিনা? ফলে ধরেন দেখেন একটি বিল্ডিংয়ের নিচে সেটা আবাসিক বিল্ডিং, সেখানে আপনি গ্যারেজ আছে, গ্যারেজটাকে উঠিয়ে দিয়ে একটা রেস্টুরেন্ট বানিয়ে ফেললেন, উপরে আপনার অনেক মানুষজন থাকে, তারা বাসা ভাড়া নিয়ে থাকে, কিন্তু এই যে রেস্টুরেন্ট খোলার ফলে সেখানে গ্যাদারিং তৈরি হচ্ছে, বিভিন্ন লোকজন যাচ্ছে একদম এলাকার ভিতরে, আবাসিক এলাকার ভিতরে। তো এটার ব্যাপারে কোনো নিয়ম নীতি বা একটা নীতিমালার মধ্যে আনা যায় কিনা, শৃঙ্খলার মধ্যে আনা যায় কিনা? আপনি চাইলেই যখন তখন যেখানে সেখানে একটা রেস্টুরেন্ট খুলে বসলেন। না, আমরা এটা কোনোভাবে পক্ষপাতিত্ব নই। আচ্ছা, আপনার যেখানে পরিবেশের সমস্যা হবে, সেফটির ইস্যু হবে, ফায়ার সেফটির ইস্যু হবে, সেখানে রেস্তোরাঁ কেন চালাবে? এটা এই যে লোভী বাড়িওয়ালাগুলো, আমরা লোভী ব্যবসায়ীও যে যার মতো, যে যখন যেখানে পাই একটা ব্যবসা ভালো চলছে, বুঝি সুঝি না আর শুরু করে দিলাম আর। তো এই শুরু করতে গিয়ে এই যে ব্যাঙের ছাতার মতো যেভাবে রেস্তোরাঁ গড়ে উঠেছে, না সেফটি এনশিওর করা হয়েছে, না এখানে আপনার নিরাপত্তা সেফটি ফুড এনশিওর করা হয়েছে, সেফটি এনভায়রনমেন্ট ইনশিওর করা হয়েছে, কিছু ইনশিওর করা হয় নাই। আবার আপনার কেউ একটা ট্রেড লাইসেন্স জোগাড় করছে, আবার যখন যে অথরিটি আসে তাদেরকে বাইপাস করছে বা কোনোভাবে ম্যানেজ করছে। এইভাবে একটা সেক্টর কিন্তু চলতে পারে না। আরেকটা বিষয় আছে, আমাদের যে যারা প্ল্যানার, তারা আমরা মনে করি যে সঠিকভাবে পরিকল্পনা প্রণয়ন করেন নাই। আপনি দেখবেন যে গুলশান বনানীতে হলিউডের জন্য ঘটনার পরে সবাইকে বের করে দেওয়া হয়েছে এখান থেকে, যে রেস্তোরাঁ এখানে থাকতে পারবে না, বিকজ রেস্তোরাঁ ঘটনা ঘটেছিল হলিউডিজমে। এখন কোশ্চেন হচ্ছে তাহলে আপনি খাবেন কোথায়? 3 কোটি লোক হবে সারাউন্ডিং ঢাকা শহরে, সব মিলে 3 কোটি লোক হবে। আমি আপনার সভাতে আসতেও আমি 1.5 ঘন্টা হাতে সময় নিয়ে আসার পরেও 10 মিনিট জ্যামে আমি দৌড়ে আসলাম, আমার শরীরটা ভিজে গেছে, এখন গাড়ি রেখে দৌড়ে আসলাম। তার মানে কি, আমাদের এই 50 বছরে আমরা ট্রাফিক এখনো ঠিক করতে পারি নাই। কারণ আপনি ঠিক পরিকল্পনা দরকার। তো ঢাকার মেয়র, দক্ষিণের মেয়র বলছে যে আমার বসবাসের আর জায়গা নেওয়ার মতো জায়গার লোক মানে নাই, স্পেস নাই তাদেরকে থাকতে যাওয়ার মতো, তাদেরকে সেবা দেওয়ার মতো আমার আর কোনো সুযোগ নাই, বিকজ এত বেশি কনজাস্টেড হয়ে গেছে। কেন হইল? কেন? আপনি একটার সাথে একটা রিলেটেড। আমি আর ছোট্ট উদ্যোক্তা হিসাবে বুঝি যে আপনি এখন পর্যন্ত ডিসেন্ট্রালাইজ করেন নাই। আপনি পানি ভবন কেন ঢাকায় হবে? পানি তো ঢাকার বাইরে। আপনি নৌবাহিনীর অফিস ঢাকায়, এটা তো আমাদের চিটগাং বেশ সব কিছু। আমার বলার অর্থ হচ্ছে সবই ঢাকায় কেন হেডকোয়ার্টার হইতে হবে? তাহলে ঢাকামুখী সব ভালো স্কুল ঢাকায়, এটা সবাই বলে, আমলারাও বলে, বড় বড় বুদ্ধিজীবীরাও বলে, আমাদের রাজনীতিবিদরাও বলে, কিন্তু এইখানে কি প্ল্যান করেই আপনার সব কনজাস্টেড করে করা হচ্ছে। আমরা শুনেছিলাম পদ্মা সেতু হওয়ার পর ওইদিকে সিটি এক্সপানশন করবে, পুত্রজায়ের মতো আমাদের প্রশাসনিক কাঠামোগুলো অনেক দূরে চলে যাবে। আমাদের আগারগাঁও কিন্তু হয়ে গেছে, সেই আগারগাঁওর ভিতরেই ঢুকলো, ঢাকার পেটে। কেন এই প্রশাসনগুলো বাইরে নিয়ে যাওয়া হলো না? কেন আপনার উপজেলা ভিত্তিক কেন প্রবলেমগুলো সলভ করে কেন ঢাকায় এখনো আসবে? ডিজিটাল, মাননীয় প্রধানমন্ত্রীর অঙ্গীকার ডিজিটাল বাংলাদেশ করছে, ডিজিটাল হয়ে গেছে অলরেডি। মানে স্মার্ট বাংলাদেশের ক্ষেত্রে ডিজিটালাইজেশনের যে সুফল, সেটা তো আমরা ওইভাবে পাচ্ছি না। সবার তো ঢাকায় আসতে হচ্ছে। তো সেই ঢাকাকে আপনি রিক্সাও চলবে, আপনার ঠেলাগাড়িও চলবে, আপনার অটো রিক্সাও চলবে, আপনার লেগুনা চলবে, সবই চলবে। এখন পর্যন্ত আপনি দেখেন এই যে মাননীয় প্রধানমন্ত্রী যেই এমআরটির প্রজেক্ট নিয়েছে, সেটা তো হয়েছে, অনেক কথা বলেছে, এটা সুফল কিন্তু পুরো মিরপুরবাসী পাচ্ছে। এখন 6টা লাইন যখন হয়ে যাবে তখন সবাই সুফল পাবে। এর আগে
দুই মেয়র মহোদয় চেষ্টা করছে যে ট্রান্সপোর্টেশন নিয়ে কিভাবে কাজ করা যায়, সেই ট্রান্সপোর্টেশনের এখনো কোনো আমরা চিত্র দেখতে পাই নাই যে ট্রান্সপোর্টেশন কিভাবে সহজ করা যায়। তো প্রত্যেকটা সেক্টরেই প্রবলেম আছে, আমাদের সেক্টরেও প্রবলেম আছে। আমাদের সেক্টরের প্রবলেম হচ্ছে হেলথ ইস্যু, একটা বিশাল ইস্যু। গার্বেজের যে ইস্যুর কথা বললেন, সেই গার্বেজ তো আমরা থার্ড পার্টির মাধ্যমে অনেক টাকা দিতে হয় আমাদেরকে গার্বেজ ডিসপোজ করার জন্য। এইটা একটা বড় সিন্ডিকেট। এখানে আমাদের ছোট্ট একটা গার্বেজ দিতে 5,000, 10,000, এমনকি 20,000 টাকাও দিতে হয়। এটা থার্ড পার্টি বিভিন্ন কাউন্সিলরদের মাধ্যমে এটা পরিচালিত হয়, বিভিন্ন এটা যাদের মাসেলম্যানদের লাইসেন্স মাধ্যমে নেই পরিচালিত হয়। তাদেরও, আর যাদের লাইসেন্স আছে তাদেরও আপনাকে তো গার্বেজ ডিসপোজ করতেই হবে, তো কারণ কাউকে ম্যানেজ করে করতে হচ্ছে। আর ঢাকা শহরে তো বাইরে ফেলা সম্ভব না, এটা তো ডেইলি গার্বেজ। আপনি যদি বাইরে ফেলেন, কোথায় ফেলবেন? জায়গাটা কই? আপনি ইচ্ছা করলে বাইরে ফেলতে পারবেন না, সেখানে প্রশাসন আছে, সবাই আছে, কিন্তু কাউকে না কাউকে ম্যানেজ করে করতে হচ্ছে। আর এই গার্বেজের ব্যাপারে একটা স্টোরি না বললেই না। আমি 2016 সালে এই গার্বেজ বেসড একটা ইয়ের কথা, শিল্পমন্ত্রী সচিব ছিলেন তৎকালীন আমাদের যে উনি ভদ্রলোক জার্মান অ্যাম্বাসিডার, ওনার কাছে একটা প্রপোজাল দিয়েছিলাম। শিল্প মন্ত্রণালয়ের আন্ডারে একটা জায়গা ছিল, প্লাজমা গ্লাসিফিকেশনের প্রযুক্তি। এই প্রযুক্তিটা হচ্ছে সব গার্বেজ পুরায় দিবে, পুরায় বিদ্যুৎ হবে, বায়োফুয়েল হবে, জৈব সার হবে, সবগুলো 4-5টা ইনগ্রিডিয়েন্টস বেরোবে এবং ইয়েও হবে। কিন্তু সেটা তো আমরা উত্তরের মেয়র জনাব আনিসুল সাহেব উদ্যোগ নিয়ে করেছেন, আমাদের এখনকার মেয়র বোধহয় চাইনিজ একটা ইয়ের সাথে, কিন্তু সুফল তো আমরা দেখছি না। মানে সবই প্রজেক্ট হচ্ছে, হয়তো সময় লাগছে, কিন্তু এটাকে টোটাল যে একটা সাস্টেনেবিলিটি প্ল্যান করে যে করা উচিত, যে যার মতো প্রজেক্ট। আপনার এখানে আসার সময় দেখলাম আবার খোঁড়াখুড়ি শুরু হচ্ছে, আবার শেষ হলে বসার পর আরেকজন খুঁড়বে। তো আমরা বলতে চাচ্ছি যে যেহেতু আমি রেস্তোরাঁ সেক্টর নিয়ে কাজ করছি, আমি আশাবাদী যে মাননীয় প্রধানমন্ত্রীর যে অঙ্গীকার যে নিরাপদ খাদ্য, সেটা বাস্তবায়নে আমরা যথেষ্ট চেষ্টা করবো এবং ইনশাল্লাহ আমরা একটা কাঙ্ক্ষিত জায়গায় যেতে পারবো। দেখেন, মানে যেটা সত্যি কথা বলতে কি, যে মানুষের তো আসলে ঢাকা শহরে আপনি বললেন 3 কোটি মানুষ অ্যারাউন্ড আশপাশ সব মিলিয়ে বসবাস করছে। মানুষ যাবে কোথায়, মানে ঘুরবে কোথায়, স্পেসটা কোথায়? তো ফ্যামিলি নিয়ে মানুষ এখন কি করে, বিকেলের দিকে একটু বের হয়ে কোথায় ঘুরবে? একটা রেস্টুরেন্টে যাচ্ছে সে, না তাই না? রেস্টুরেন্টে যাচ্ছে, কিছুক্ষণ থাকছে, গল্প করছে, খাওয়া দাওয়া শেষ করছে, তারপর চলে আসছে। যার ফলে রেস্টুরেন্ট ব্যবসাটা এখন রমরমা, জমজমাট। কিন্তু সেইখানে গিয়ে তো আপনি শুরুতেই বলেছেন যে সেখানে গিয়ে মানুষ কিন্তু প্রাণ হারিয়েছে দুর্ঘটনার কারণে। একটা রেস্টুরেন্ট খোলার ক্ষেত্রে 7 ধরনের নিয়মকানুন, আমি শুরুতে বললাম, কাগজপত্র নিয়ে তারপরে সেটা শুরু করতে হয়। তাহলে একটা বা দুটো কাগজ নিয়ে একটা রেস্টুরেন্ট ব্যবসা শুরু করা যায়? সেই জায়গাটা কেন আপনাদের পক্ষ থেকে কেন ব্যবস্থা নিচ্ছেন না, বা আপনারা যারা ব্যবস্থা নেবেন তাদেরকে কেন আপনারা বলছেন না যে যেহেতু এখানে একটি রেস্টুরেন্ট হয়েছে এবং রেস্টুরেন্টে নিরাপত্তাজনিত সংকট রয়ে গেছে, সেই জায়গাগুলোতে আপনারা কেন ওইভাবে কাজ করছেন না? চোখের সামনেই তো রেস্টুরেন্ট হয়ে যাচ্ছে, কারো অগোচরে রাতের বেলায় কিছু হচ্ছে না, একদম সবার চোখের সামনেই হচ্ছে। আমরা দীর্ঘদিন যাবৎ বলে আসছি যে আমাদেরকে বিজিএমই যেভাবে আদলে একটা সংগঠন শক্তিশালী হয়েছে, সরকারের পৃষ্ঠপোষকতা ছিল, বায়ারদের চাপ ছিল, এক্সপোর্টের একটা বিষয় ছিল, আমাদের রেমিটেন্সের বিষয় আছে। আমাদের তো এটা তো এতদিন জানাই ছিল না, এটা একটা বড় সেক্টর। দুর্ঘটনার পরে সবার একটু চোখ পড়েছে, ও এটা বড় সেক্টর, মানে রাষ্ট্রে আমরা সবচেয়ে নিষ্পেষিত এবং এটা কি বলে, এটাকে আমরা সবচেয়ে অবহেলিত, নিগৃহীত ছিলাম। এগুলি বলতে হবে যে সত্যি, সেটা সত্যি যে যখন আসছে সে তখন শুধু জরিমানাই করে গেছে, কোনো কারণ ছাড়া, কারণ সহ প্রবলেম কেউ ফাইন্ড আউট করার সুযোগ চেষ্টা করে নাই। আমরা কোনোভাবে এটা কাম্য হোক যে কেউ এসে ব্যবসা করবে, মোটেও আমরা এটা সেটাই একজনের জন্য 5 জন ক্ষতিগ্রস্ত হচ্ছে, ওই জায়গাটা তো কাজ করা উচিত। এখন বিষয়টা হচ্ছে যে এইটা করতে হলে তো আপনাকে একটা অথরিটি বানাইতে হবে, একটা রেগুলেটরি করতে হবে, সেটা তো আপনার পাওয়ার থাকতে হবে। পাওয়ারলেস হলে তো আপনি কিছু করতে পারবেন না। এখন আপনি গেলেই আইন আছে সরকারের, নতুন আইনের দরকার নেই, যে অ্যাসোসিয়েশনের ছাড়পত্র ছাড়া, যে কোনো অ্যাসোসিয়েশনের ছাড়পত্র ছাড়া সরকারের আইন, আপনি চাইলেই ট্রেড লাইসেন্স পাবেন না। কারণ তো ট্রেড লাইসেন্স ম্যানেজ করে নিচ্ছে, তো আমার কাছে কেন আসবে? আপনাকে ছাড়াই, মানে আপনার অ্যাসোসিয়েশনের সাথে যোগাযোগ ছাড়াই নিয়ে নিচ্ছে। তো এখন ধরেন বড় বড় রেস্তোরাঁর কথা বলবো, তারা কিন্তু কারো তো কেয়ার করছে না, আমার তো চলছে, অমুকরে ফোন লাগাই দিচ্ছে। আমরা তো নিয়ম না মানার জাতি। এখন রাস্তা আপনি কি জোর করে পার করাবেন? সেটা পুলিশ দিয়ে রাস্তা পার করেছে না কিছুদিন আগে। আপনি সেইটা, এই যে আমরা নিয়ম না মানার জাতি, আমি তো এর বাইরে না, হয়তো 2-1 কিছু পার্সেন্টেজ নিয়ম মানার চেষ্টা করছে, তারাও তো টায়ার্ড হয়ে গেছে। আপনি দেখবেন যে এই যে আমাদের যেমন এই কাগজপত্র ছাড়াই এই ব্যবসা করতেছে, আপনার কাগজপত্র ছাড়া যত গাড়ি চালাচ্ছে, প্রত্যেকটা জায়গায় একটা অনিয়মের বাসা। কিন্তু যারা, আমি সবাই কিছু হলে পলিটিশিয়ানদের দোষ দেখেন। পলিটিশিয়ান কি আটকাইছে? কারা রাস্তায় গাড়ি আটকায় ঘুষ খায়, কারা আপনার এই রেস্তোরাঁয় গিয়ে এই অন্যায় বিচার করছে? কোথাও সিস্টেমের
পলিটিশিয়ান তো চাচ্ছে, কিন্তু আরও চাওয়াটা স্ট্রংলি হতে হবে। আপনাকে যে এমন একটা সিস্টেম করতে হবে যে সিস্টেমের বাইরে কেউ যেতে পারবে না, কারণ আপনি সিস্টেমে ফাঁক রেখেছেন। কেন ফাঁক রেখেছেন? আপনি যাতে আমার সাথে যা ইচ্ছা তাই করতে পারেন। আপনি একটা আইন করবেন, সেই আইন যাদের জন্য করবেন তাদের সাথে বসেনি না, একটা মন করে একটা আইন করে দিলেন। কি আইন করলেন? রেস্তোরাঁ সেক্টরে আপনার মোবাইল কোড যাবে, মিনিমাম জরিমানা 1 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা, নন বেলেবল সেকশন। এটা কি সংশ্লিষ্ট, এটা কার জন্য প্রযোজ্য? রাস্তায় যে এই 20টা চেয়ার নিয়ে বসে রেস্তোরাঁ করছে তার জন্য, না 5 স্টারের জন্য? আপনি কোনো এমন একটা আইন করেছেন যেটা আসলে কালাকানুনি বলবো আমি, সেই আইনটা বাতিলের জন্য পড়ে আসছে আজকে অনেক দিন যাবৎ। সেটার ব্যাপারে কেউ উদ্যোগ নেন। উদ্যোগী হতে হবে। আমাদের যে যারা প্রশাসনে আছেন, উদ্যোগী মানুষ দরকার, উদ্যমী মানুষ দরকার। শুধু উদ্যোগ নিলে হবে না, উদ্যমও থাকতে হবে যে আমি দেশটাকে চেঞ্জ করব। চেঞ্জ করার জন্য তার কমিটমেন্ট থাকতে হবে। এখন ওনারা তো দরকার নাই, যারা যারা এই দেশটাকে এই আমি বলবো অ্যাবিউজ করে, তারা মনে করে তাদের ছেলে মেয়ে বিদেশে পড়লে, বিদেশে টাকা পয়সা নিয়ে গেলেই আমরা হয়তো ভালো থাকতে পারবো, কিন্তু এই সাধারণ মানুষের কথা তো কেউ চিন্তা করে নাই। আমরা যারা ছোট ছোট উদ্যোক্তা, আপনি খেয়াল করে দেখেন, একটা উদ্যোক্তা সরকারি হিসাবে 4,81,000 উদ্যোক্তা, 30 লক্ষ শ্রমিক সরাসরি কাজ করছে। এটার সাথে কৃষি জড়িত, সব জড়িত। অথচ এই সেক্টর কেন অবহেলিত থাকবে? আপনার আমাদের যে এসডিজির গোল আছে, আমাদের যে 41 উন্নত বাংলাদেশে আমরা যাব, সেই জন্য কি আপনি সাস্টেনেবিলিটি কোনো প্ল্যান করেছেন আমাদের সেক্টরের জন্য? সেই প্রস্তুতি আমাদের আছে। এই ম্যান পাওয়ার শর্টেজে ভুগতেছি, স্কিল ম্যান পাওয়ার। অথচ আমাদের 18 কোটি মানুষ। আপনাদের উপরে চ্যানেল কয়টা চ্যানেল আছে? চ্যানেলে আপনি দেখেন তো কোয়ালিটি সম্পন্ন, মানসম্পন্ন কয়টা প্রতিষ্ঠান হয়? কেন এতগুলো দিল তাহলে বলতে পারি। এখন মাননীয় প্রধানমন্ত্রী মনে করেছে যে ঠিক আছে, অবাধ তথ্য প্রবাহ থাকুক। এখন যেভাবে তথ্য সন্ত্রাস চলতেছে, আমি মনে করি এই যে আমাদেরকে টেকনিক্যালি নেগেটিভ ইম্প্যাক্ট ফলাচ্ছে আমাদের সেক্টর নিয়ে, নানানভাবে নেতিবাচক খবর প্রচার করছে। এই প্রচারেরও একটা অসৎ উদ্দেশ্য আছে। এই মার্কেটটা তৈরি মার্কেট নিয়ে নেবে, বেকারি যেমন নিয়ে নিছে, আমাদের মার্কেটও নিয়ে নেবে। এই সব ব্যবসা গুনে 8-10 জনের কাছে চলে যাবে, আর কোনো ব্যবসা থাকবে না। আপনি দেখেন প্লট নিছে, ওই বড় ওই ওনারাই নিছে, এখনও তো বাড়ি ঘর ওঠে নাই। আমার তো ঢাকা শহরে একটা ফ্ল্যাট নাই, একটা বাড়ি নাই, এত বছর ব্যবসা করতেছি, কিন্তু কেন নাই? কারণ ওই যে পারি নাই, আমি তো তদবিরও করতে পারি নাই। চটজলদি আমাদের মানে ব্যাপারটা বলার উদ্দেশ্য হচ্ছে, আপনি যার একটা এলপিজি দেন, সবার একটা করে লাইসেন্স লাগবে। যে কোনো ব্যবসা দিবেন সবার একটা করে লাগবে। সিকিউরিটি ব্রোকারেজ দেন, সবারই একটা করে ব্রোকারেজ হাউস লাগবে। প্রত্যেকটা জায়গায় এই যে বড় মানুষদের যে আগ্রাসন, সেই আগ্রাসনের বলি কিন্তু বড়রা কি ছোটদেরকে নিয়ে নিচ্ছে। তাই হচ্ছে মুক্ত বাজারের নামে যা হচ্ছে, কোনো শিল্পনীতি হচ্ছে না এখন পর্যন্ত। কারণ যারা নীতি প্রণয়ন করবে তারা তো ওই শিল্প গ্রুপে যায় আবার জয়েন করতেছে, আগেই বুক করে রাখতেছে, এবং তারা অলরেডি আছে, তাদের মতো করে তারা প্ল্যান করতেছে। এটা বলতে তো দ্বিধা নাই। এখন বলতে হয়তো আমার টুটি চেপে ধরতে পারেন, আমার ক্ষতি হতে পারে, কি হবে? মরতে তো হবেই। যেটা সত্যি কথা সেটা হচ্ছে যে এই যারা প্ল্যান করতেছে তারা তো আসলে রিয়েল ব্যবসায়ীদের নিয়ে বসে প্ল্যান করে না। আপনি অর্থ মন্ত্রণালয়ের এই এনবিআর এর সাথে মিটিং, 2-3 ঘন্টার সিটিংয়ে আপনি কি পাবেন? আপনি প্রপোজাল নিচ্ছেন, কিন্তু দীর্ঘ আলোচনা দরকার। বসতে হবে আপনাদের সাথে, আপনাদের কথা সব শুনতে হবে। এবং শোনেন, পলিসি কারা করবে? পলিটিশিয়ান। আপনাদের জন্য পলিসি আপনাদেরকে তো লাগবে। আমি একটু বলি, প্রথমে পলিসি কারা করবে? পলিটিশিয়ান। আচ্ছা, কাদের সাথে বসবে? সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের সাথে বসবে। অবশ্যই স্টেক হোল্ডার। পলিসি কারা করে? আমলারা পলিসি করে। ওনারা তো এখন রাজা, আমরা হলাম প্রজা। ওনাদের মনোভাবই সমস্ত জায়গায় যে ওনারা শাসক, আমরা হইলাম গিয়ে ওই নীল চাষ যেভাবে হয়েছে শুনেছিলাম আর কি, আমাদের তাই দায়ী। আমাদের জন্য তো কি ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা হয়েছে? তাদের জন্য তো সমস্ত ফ্যাসিলিটিস আছে। তারা চিন্তা করে না যে সাধারণ নাগরিক কিভাবে রাস্তা চলাচল করছে। তারা চিন্তা করে না সাধারণ নাগরিকের এই যে এই স্কুল কেন এত ডিসক্রিমিনেশন, প্রাইমারি টু একদম সর্বোচ্চ স্কুলে কেন এত ডিসক্রিমিনেশন থাকবে একটা রাষ্ট্রে? তারা কি চিন্তা করে না? কারণ তাদের ছেলেমেয়েরা তো ভালো জায়গায় পড়তেছে, প্রত্যেকেই, যে কোনো সংশ্লিষ্ট যত আপনার অথরিটি বলেন, যাই বলেন না বলেন, তারা যদি সত্যি দেশটাকে ভালোবাসতো তাহলে তো এইরকম দেশটা ডিসক্রিমিনেশন থাকতো না। হ্যাঁ, উন্নতি তো হতেই হবে, উন্নয়ন তো হবে, করেছে। এক ভদ্রমহিলা এই বয়সে আর কত করবেন? কিন্তু অন্যজনের তো লজ্জা হয় না। উনি তো একটা কথা বলেছেন সংসদে যে আমারে ছাড়া সবাইকে কিনা যায়। একটা লোক তো ওইখানে বৈশা প্রতিবাদ করে নাই যে আমারে কেনা যায় না। তার মানে কি? ওনার সাথে মান নেত্রী আমারও কেনা যায় না, উনি বলেছে এই শেখ হাসিনা ছাড়া বাংলাদেশে সবাই কেনা সম্ভব। তাহলে আমরা তার মানে বুঝতে হবে আপনাকে এইখানে সময় আসছে। মাননীয় প্রধানমন্ত্রী এই 4 বারে আসছে, উনি নাও 77 আপ 78 মেবি, ইনশাল্লাহ। আমি দোয়া করি উনি আরো শক্তি সমৃদ্ধ থাকুক, হায়াত থাকুক। উনি এখন সময় আসছে এই স্ট্রিম রোলার চালানোর জন্য। এই সমস্ত অনিয়ম যেখানে আছে, সমস্ত দুর্নীতি যেখানে আছে, উনি ভেঙে দিতে পারে ইচ্ছা করলে।
আগে ওনার দল থেকে শুরু করুক, জি। তারপর অন্য মানুষের শুরু করুক। একটা বিরতির পর আবার আসবো। একটু জানতে চাই, বিরতির আগে একটা প্রশ্ন রাখতে চাই যে এই যে মানে একটা লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে যে নানা রকম কাগজপত্র নিতে হয়, অনেক সময় আপনি যেটা বললেন অনিয়ম দুর্নীতির কারণে সব কাগজপত্র সবসময় সময় মতো পাওয়া যায় না, বছরের পর বছর ঘুরতে হয়। একজন ব্যবসায়িক কাজ শুরু করবে, সে যদি কাগজপত্রের জন্যই কয়েকটা বছর সময় নষ্ট করে ফেলে তাহলে ব্যবসাটা শুরু করবে কখন? যার ফলে যেটা হচ্ছে যে আমাদের প্রতিবেদন উঠে এসেছে যে বাধ্য হয়ে সে তখন দু একটা কাগজ নিয়ে ব্যবসাটা শুরু করছে। তাহলে ওই কাগজগুলো কিভাবে নিয়মতান্ত্রিকভাবে দ্রুত সময়ে কিভাবে করা যায়? আমাদের এখন অনেক কিছু ডিজিটাল হয়ে গেছে, এখন আমরা অনেক কিছু অনলাইনে পাচ্ছি, সেই জায়গাটায় কিভাবে আরও কাজ করা যায়? আপনার যদি কোনো সুপারিশ থেকে আপনি বলবেন একটা বিরতির পরে এসে। দর্শক, এ পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, ফিরছি শীঘ্রই, সাথে থাকুন, কোথাও যাবেন না। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত জানা প্রসঙ্গ অনুষ্ঠানে। আমরা কথা বলছিলাম বেহিসেবি রেস্তোরাঁ। এখন এই বেহিসেবি রেস্তোরাঁকে কিভাবে হিসেবের মধ্যে আনা যায় সে সম্পর্কে আমাদের সাথে কথা বলার জন্য স্টুডিওতে রয়েছেন ইমরান হাসান, মহাসচিব বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি। আপনি অনেক কথা বলেছেন, আর আগের কোশ্চেনের আগে বেহিসেবি রেস্তোরাঁ একটু জবাব না দিলে ভুলে যাব। জি, আপনার এই শহরে এখনো রেস্তোরাঁ অপ্রতুল। কেন অপ্রতুল আমি বলি, আমরা এখনো বলেন কি 30,000 রেস্তোরাঁ থাকার পরেও অপ্রতুল? হ্যাঁ, আমি বলি কি কারণে অপ্রতুল আমি বলি। আচ্ছা, শ্রমজীবী কর্মজীবী মানুষ যারা আছে, জি, আমরা তাদেরকে এখনো সাশ্রয়ী মূল্যে খাওয়াতে পারছি না। এখানে একটা বড় গ্যাপ আছে। আপনি যখনই সারা বিশ্বে দেখবেন যেই দেশগুলো ডেভেলপ হয়েছে তাড়াতাড়ি, তাদের কিন্তু সবাই বাইরে খেতে অভ্যস্ত হয়ে যায়, ওরা বাইরে রান্না করার সময় নেই। হাজব্যান্ড কাজ করে, ওয়াইফ কাজ করে, বাচ্চারা স্কুলে যায়। কিন্তু আমাদের প্রসেসিং এর কারণে আমাদের টোটালি ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে আমাদের স্কিল ওয়ার্কার নাই, টেকনোলজি নাই। আমরা সেই মান্ধাতারা আমাদের টেকনোলজি নিয়ে কাজ করছি এখনো। ওই পরিমাণে স্কিল ম্যান পাওয়ার আমরা তৈরি করতে পারি নাই বললেই চলে। 95ই অদক্ষ। দ্যাটস ওয়াই আমাদের বড় একটা ইনভেস্টমেন্ট যায় হচ্ছে ওয়েজেসে। হ্যাঁ, এরপরে নানান এই যে 12-13টা অথরিটি সবকিছু মিলে সেখানে ম্যাক্সিমাম ম্যানপাওয়ার কি তৈরি করা যায় না? না, আমরা তো যে ছোট ছোট উদ্যোক্তা, সেখানে তো সরকারের সাপোর্ট লাগবে। ছোট উদ্যোক্তারা অনেক কিছু চাইলেই পারে না। আমাদের একটু ওয়ান ম্যান শো ব্যবসা ভাবতে হবে। একটা লোক যখন এই ক্যাশটা তো কাঁচা টাকার ব্যবসা বলে আর কি, বাংলা ভাষায় যেটা বলে, যখন উনি বাজারে যায় ক্যাশ নিয়ে চিন্তিত থাকে যে আমার ক্যাশটা কি হবে, মাথা খারাপ। আবার ক্যাশে বসলে বাজারে কাউরে পাঠাইলে উনি একটা ভয় পায় যে বাজার থেকে ঠিক মতো আসলো কিনা, ওজন সব কিছু। আমাদের এখনও সিস্টেমেটিক সাপ্লাই চেইন গড়ে ওঠে নাই। আমি সিঙ্গাপুরে থাকার অভিজ্ঞতা হয়েছিল, আমি সিঙ্গাপুরে রেস্টুরেন্টে কাজ করেছিলাম এক সময়। সেইখানে আমার অভিজ্ঞতা আছে যে রাত্রে একটা ফ্যাক্স করে দিয়েছে, সকালবেলা সমস্ত প্রোডাক্ট একসাথে চলে আসছে, আমি শুধু প্রোডাক্টটা চেক করে নিয়ে নিলাম। ওই রকম সাপ্লাই চেইন এখন আমাদের দেশে হয় নাই। আর আমাদের দেশে দ্রব্যমূল্য এত ফ্ল্যাকচুয়েশন করে যে আপনি চাইলেও আপনার ওই দামটা ঠিক রাখতে পারছেন না। আর আপনি চাইলে কিন্তু ডেইলি রেস্তোরাঁয় দাম বাড়াতে পারবেন না, তাহলে কাস্টমারের মার খেতে হবে। এই যে তাহলে আমরা শ্রমজীবী কর্মজীবী মানুষকে সাশ্রয়ী মূল্যে খাওয়াইতে পারছি না। আপনি দেখতেছেন কি যে রেস্তোরাঁটার মানে লাক্সারি দেখছেন, সেটাও শুক্র শনিবারে বন্ধের দিন সন্ধ্যার সময় একটু ভিড় থাকে। আপনাকে যেতে হবে উইকডে গুলাতে, আপনি উইকেন্ডে যাবেন তো আপনি ভিড় পাবেনই, ওই ওই 1-2 ঘন্টা 4 ঘন্টা, কিন্তু সারাদিন যে খালি থাকে। আচ্ছা, এই যে হোল ডেজ, এটা তো সার্কেলটা হচ্ছে মিনিমাম একটা রেস্তোরাঁ, মানে যেই স্বাভাবিক রেস্তোরাঁগুলো সকাল থেকে শুরু হয় রাত 12টা পর্যন্ত, ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার। ফাইন ডাইনিংগুলো শুরু হয় 6টা থেকে। সেই ফাইন ডাইনিংয়ের কথা আপনি বলছেন, সেটা তো ব্যবসা হয় শুধুমাত্র সন্ধ্যা কেন্দ্রিক। সেখানেও দেখবেন যে ঝরে পড়ছে, ব্র্যান্ড ঠিকই থাকছে যে করছে। এখানে নতুন একজন আসলে উদ্যোক্তা, সে বুঝলো না শুনলো না, বুঝে শোনার আগেই তার ক্যাপিটাল শেষ। উনি আবার 2 কোটি টাকা খরচ করে রেস্তোরাঁ করছে, 50-60 টাকা বেঁচে দিয়ে চলে গেছে, আরেক ভদ্রলোক নিছে। কেউ ভালো করছে, কেউ ভালো করে নাই। এখানে অনেক হাত বদল হয়েছে, হাতে গোনা কয়েকটা কোম্পানি খুব ভালো করেছে। দ্যাট ইজ নট দ্য এক্সাম্পল। তো আমরা কি হয়েছে যে এই যে বেহিসেবি রেস্তোরাঁ, আমরা যে আমাদের এই 2.5-3 কোটি মানুষকে যে খাওয়াবো, সাশ্রয়ী রেস্তোরাঁ গড়ে ওঠে নেই এখন পর্যন্ত। আর মাননীয় প্রধানমন্ত্রী তো সবাইকে উৎসাহ দিচ্ছে যে ছোট উদ্যোক্তাদের উদ্যোক্তা হও, তোমরা উদ্যোক্তা হও। তো এই সেক্টরে অনেকে জব না পেয়ে, অনেকেই আপনার বাইরে বিদেশে না গিয়ে কিন্তু রেস্তোরাঁ সেক্টরে আসছে। আসার পরে কিন্তু একটা চেঞ্জ আসছে বাংলাদেশে। সেই চেঞ্জটা অনেক শিক্ষিত ছেলে মেয়ে কিন্তু এখন কাজ করছে। নেগেটিভ আপনার কথাটা বলি, আপনি নেগেটিভলি বলছেন বেহিসেবি, এটাকে হিসেবে নিয়ে আসেন। কে মানা করছে আপনাকে? আমরা সেটা নিয়ে কাজ করতে চাই। জি, আপনি সেই হিসাবটা, সেই বেহিসেবিকে কিভাবে হিসেবের মধ্যে আনা যায় সেটা নিয়ে কথা হবে। যে প্রশ্ন আমি বিরতি রেখেছিলাম যে
অনিয়ম অব্যবস্থাপনার কথা আছে, আপনারা বলছেন সিটি কর্পোরেশন বা অন্যান্য তারা বলছে তারা দেওয়ার জন্য রেডি আছে, আপনারা বলছেন না নিতে গেলে পরে বছর এটার পর একটা বছর বলি আপনাকে, ঘুরতে ধরেন হচ্ছে। আপনি ফাঁকটা কোথায়? কে ফাঁকটা বলি, এখন এই 8টা তৈরি লাইসেন্স করবে? আপনি জি। ধরেন, আমাকে আচ্ছা। ডিসি অফিসে লাইসেন্স নিতে হয়। সাপোজ টু আমি ডিসি অফিসে লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করলাম, তোমার ট্রেড লাইসেন্স কই? আমি ট্রেড লাইসেন্সের জন্য গেলাম সিটি কর্পোরেশনে, হ্যাঁ। এই তোমার ডিসি অফিসের লাইসেন্স কই? তাহলে আমি তো ফুটবলের মতো এইবার ওবার খালি যেতে থাকবো। আপনি তো এতগুলো অথরিটি করে আমাকে ধরাই দিয়েছেন, সবাই মনিটরিং করতেছে। একটা system কি আছে না? কোনটা আগে পরে নিতে হবে, নিশ্চয়ই আমার কোনো- কোনো জি। গার্ডিয়ান নাই। আচ্ছা। আমার কোনো গার্ডিয়ান নেই। আমি আশাবাদী এই নেক্সট মানডেতে সানডেতে আমাদের মিটিং হবে 3টায় পিএমও অফিসে। এই অফিস থেকে আমরা বিশ্বাস করি যারা আছে এখানে অনেক চৌকস মানুষ আসছেন, রাজুকের নতুন চেয়ারম্যান মহোদয় আসছেন, আমাদের ডিএমপির কমিশনার সাহেব, হি ইজ ভেরি ডাইনামিক। আচ্ছা। আমাদের এই যে সচিব পর্যটন মন্ত্রণালয়ে অনেক কাজ করেছেন পর্যটন নিয়ে, অনেকেই আছেন সেখানে। এখানে আমাদের এই এফবিসিতে আমাদের প্রেসিডেন্ট থাকবেন। তো সবাই যখন থাকবেন, মাননীয় প্রধানমন্ত্রীর সচিব, পিএম অফিসের সচিব মহোদয় থাকবেন, তার মানে কি বাংলাদেশ যারা চালায় তারা ওইখানে থাকবেন। আমাদের কথা বলার সুযোগ হয়েছে, আমরা কিছু প্রস্তাবনা নিয়ে যাব। ভালো, আমরা চাই, নিশ্চয়ই ভালো খবর আমরা চাই, আমরা আশা করি। আমাদের চাওয়া জি। আগামী 2030-এর মধ্যে 10 লক্ষ শ্রমিককে স্কিল ওয়ার্কারের আওতায় নিয়ে আসা, স্কিলের আওতায় নিয়ে আসা, ফাইন। দক্ষ জনক। আমরা অলরেডি একটা ইউনিভার্সিটির সাথে বসেছি, আমরা কি করে একটা ট্রেনিং ইনস্টিটিউট করতে পারি বিজিএম এর আদলে, সেটাকে হয়তো একসময় বড় করতে পারবো আমরা। আমরা সরকারের কোনো ফান্ডও চাই না, কিচ্ছু চাই না, দাতা সংস্থার ফান্ড চাই না। আমাদের যে আইনটা আছে সেটা বাস্তবায়ন করে আমাদেরকে মাননীয় প্রধানমন্ত্রীর যে বেসরকারি শিল্প বিষয়ক উপদেষ্টা, মানে আমাদের যে সালমান রহমান সাহেব, জি। উনি কিন্তু আমাদেরকে এই মিটিংয়ে ডেকে নিয়ে গেছিলেন আমাদের এই ঘটনার পরে। আমাদেরকে উনি বলেছেন তোমরা রেগুলেটরি হয়ে যাও। আমরা হ্যাঁ, আমরা এটাই চাই। আমরা এটা চাই, আমরা প্রথমে কিছু দক্ষ ইনস্ট্রাক্টর তৈরি করি যারা আমাদেরকে ট্রেনিং দিবে। আপনি চাইলে 1000 ইনস্ট্রাক্টর পাবেন না সারা বাংলাদেশে, 200 পাবেন না। তাহলে কি হবে? আপনাকে প্রথমে ইনস্ট্রাক্টর তৈরি করতে হবে এবং প্রথমে একটা নীতিমালা করতে হবে। একটা মন্ত্রণালয়ের আন্ডারে একজন আমার গার্ডিয়ান থাকবে, যেমন আমেরিকায় নিউ ইয়র্কে হেলথ ডিপার্টমেন্টের আন্ডারে এটা থাকে। এখন কি কোনো নীতিমালা নেই? ভাগ ভাগ কোনো এসওপি এককভাবে কারো নাই। আচ্ছা, একটা SOP ও নাই। চলছেন কিভাবে আপনারা? চলছি, আল্লাহ চালায় নিচ্ছে আমাদের, এইভাবে ম্যানেজ করে চলছি বা আমাদের ফেস করে চলছি। আসলো জরিমানা দিচ্ছি, আবার চলছি। আপনি যতই জরিমানা করেন, আপনি যদি প্রবলেমের মূলে না যান, শুধরাবে না তো। মানে আপনাকে তো আগে প্রবলেমটা ফাইন্ড আউট করতে হবে। এখন আপনি যারা অভিযান করছে তারাও জানে না দিস ইজ এ 5 স্ট্যান্ডার্ডের, কেন আমি জরিমানা করছি? টাইলস নেই কেন জরিমানা? কোথাও লেখা আছে কেন টাইলস নেই জরিমানা হবে? ধরেন একটা ওয়ার্কার আমার রেস্টুরেন্টেই ওই পিছনে শার্ট ঝুলে রাখছে, এই জন্য জরিমানা করবে। কেন শার্ট ঝুলে রাখছে? এখন আমি ওয়ার্কাররে কি বলবো? আমার তো শর্টেজ, আমি যদি বেশি চাপাচাপি করি আমি তো আর ব্যবসা চালাতে পারবো না, কারণ এখানে তো ডিমান্ড আছে। আমাদের আরেকটা বিষয়, আমি আজকে ওই বিষয়টা নিয়ে একটা গোল টেবিলে বলে আসছি, ওনারা এগ্রি করছে। মানে আইবিএর একটা প্রখ্যাত প্রফেসর ছিলেন, অনেকেই ছিলেন বাংলাদেশের। তো ওইখানে বলেছি যে আমাদের বাবা মারা ছেলে মেয়েদেরকে কী করে মানুষ করছি, কারণ আমরা কিন্তু যে সার্ভিস ওরিয়েন্টেড বিজনেসে আমরা সার্ভিস দিচ্ছি, আমরা প্রপারলি বিহেভটা পাচ্ছি না, আমাদের সাথে খুব রুড বিহেভ করা হয়। এবং আমাদের এই সেক্টরে ভালো ফ্যামিলির কেউ আসতে চাচ্ছে না। কেন চাচ্ছে না? বিকজ ওই সম্মানটা সে পাচ্ছে না এখানে। কারণ আমাদের কাস্টমাররাও ওইভাবে আমাদেরকে বিভিন্নভাবে আমাদেরকে ট্রিট করে। যারা সত্যিকারে আত্মসম্মান সম্পন্ন মানুষ, তারা এই সেক্টরে আসবে না। এখন চেঞ্জ হচ্ছে একটু একটু করে, কিন্তু আমরা চাই এই যে বিবিএমবি এর নামে এই যে সিএসসি দুনিয়ার ছেলে পেলে পড়তেছে, এরা কিন্তু আমি মনে করি যে এই লাভ নেই কোনো, সমাজের একটা স্রোতে হারায় যাবে তারা। হয়তো বাবা অনেক টাকা পয়সা আছে, বৈশা খাবে, ভাড়া দিয়ে খাবে, কিন্তু আমরা চাই দক্ষ। এখানে আপনি দেখবেন যে এটা বহু জায়গায় আমি একই কথা বারবার রিপিট করেছি, বারাক ওবামা যখন প্রেসিডেন্ট, তার মেয়ে রেস্টুরেন্টে পার্ট টাইম কাজ করেছে। তাহলে আমাদের ছেলে মেয়ে কি বারাক ওবামারা লাইনে দাঁড়িয়ে বার্গার কিনেছে, সেটা আমরা দেখেছি। আমাদের ছেলে মেয়েরা কেন এই নিজেদের পকেট মানি তারা নিজেরা আর্ন করবে না? তারা যখন এই সেক্টরে আসবে, আমি বিশ্বাস করি, আমি মনে প্রাণে বিশ্বাস করি আমাদের বাংলাদেশে যেতে বেশি সময় লাগবে না। কারণ আপনি প্রতিদিন শত শত কাস্টমার ফেস করতে পারবেন, নানান রকমের কাস্টমার, আপনার এত বড় অভিজ্ঞতা হবে আপনি কল্পনা করতে পারবেন না। যে এই রেস্তোরাঁ সেক্টরে আমি নিজে সার্ভ করি এখনো কোথাও আমার ব্যবসায় গেলে, আচ্ছা, কত মানুষের সাথে যে পরিচয় হয়, কত যে উপকার হয়, কত যে বিজনেস হয়। এই যে ফ্রি মার্কেটিং, ফ্রি ইন্টার কানেকশন যে আপনার সঙ্গে আমার, এই ছেলে মেয়েগুলোর স্কিল কল্পনা করতে পারবেন না। আমি আপনার মাধ্যমে, এইখানে মিডিয়ার মাধ্যমে আমি বাবা মাদের অনুরোধ করব, পকেট মানি দেওয়া বন্ধ করেন, ছেলে মেয়েদেরকে আর্ন করতে বলেন। তাহলে তারা রেসপন্সিবল হবে, সমাজের প্রতি কমিটমেন্ট তাদের থাকবে, তারা তাদের ডিগনিটি উঁচু হবে, তারা কনফিডেন্স ফিরে পাবে যে আমরা তো এখনই আর্ন করছি। আপনাদের ওই বৈঠকটি কবে, যেটি আমরা আগামী পরশুদিন?
রোববারে। আচ্ছা, তাহলে আশা করতেছি সেই বৈঠকে ভালো কিছু হোক ইনশাআল্লাহ। এরপরে দরকার আপনার সাথে আমরা আবারও কথা বলবো, Sure, আপনারা কি বলেছিলেন, কি আশ্বাস পেয়েছেন, Sure. হ্যাঁ, কিভাবে আপনারা কাজ করছেন। একটা বিরতি নিব, তার আগে আবারও একটু প্রশ্ন রেখে যাই, সেটি হচ্ছে যে আপনি এই যে রেস্তোরাঁ সমিতির যে মহাসচিব, আপনি বললেন যে আপনাদের কাছ থেকে কাগজপত্র ছাড়াই সে রেস্টুরেন্টের মালিক হয়ে যাচ্ছেন, কেউ রেস্টুরেন্ট দিয়ে দিচ্ছেন। আপনারা তাহলে কি করেন? আপনার তাহলে কাজটা কি? আপনাদের সাথে যোগাযোগ করে না করে যদি এটা করতে পারে, তাহলে এই যে আপনারা একটা সমিতি করেছেন, আপনি সেটার মহাসচিব, সেখানে কিভাবে কাজ করেন? তাহলে বিরতির পরে এসে আপনি বলবেন এটা। দর্শক, আরেকটা বিরতি রয়েছে, ফিরছি শীঘ্রই, সাথেই থাকুন, আশা করি কোথাও যাবেন না। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আপনার সঙ্গে অনুষ্ঠানে। আমরা কথা বলছিলাম বেহিশি রেস্টুরেন্টে, আমাদের সাথে রয়েছেন ইমরান হাসান। আমি বিরতির আগে যে প্রশ্ন আপনাকে করেছিলাম, যদি সেটা একটু বলেন। জি দেখেন, আমাদের প্রশ্নটা ছিল আমরা লাইসেন্সের ক্ষেত্রে আমরা চেয়েছি যে আমরা বিজিএমই কে একজন আইডিয়াল লাগবে। জি। বিজিএমই আমাদের আইডিয়াল হয়ে যায়। আপনি বিজিএম এর ছাড়পত্র ছাড়া এক্সপোর্ট করতে পারবেন না, বিজিএম এর ছাড়পত্র ছাড়া ব্যাংক অ্যাকাউন্টও করতে পারবেন না, বিজিএম এর ছাড়পত্র ছাড়া ইম্পোর্টও করতে পারবেন না। তার মানে কি, এটা রেগুলেটরি। তারা কিন্তু যতটুকু পারে, আপনি দেখেন কোথাও কোনো রেস্তোরাঁ মানে কোনো গার্মেন্টসের ঝামেলা হলো, তারা বেতন দিয়ে দিল। তারা কিন্তু সব মনিটরিং করে, টাইম মতন বেতন দিচ্ছে কিনা, কমপ্লেন্স মেনটেন করছে কিনা। পোশাক শিল্পকে মানে দারুণ একটা শৃঙ্খলার মধ্যে শৃঙ্খলার এসেছে। মধ্যে হ্যাঁ, নিয়ে জি, এসেছে। দারুণ আমরা শৃঙ্খলা। ওইটাকে, আমাদের আইডিয়াল তো সামনে আছে, আমাদের যারা ফলো করবো সেই সামনে বিজিএমই আছে। আমরা বলেছি যে মানে যে লাইসেন্সটা ইস্যু করবে, সেই লাইসেন্সটা যেন সনদ, রেস্তোরাঁ অ্যাসোসিয়েশনের ছাড়পত্রের সনদ নিয়ে ইস্যু করা হয়। তাহলে তো আমাদের কাছে আসবে, আসলে আমরা একটা ভিজিট করতে পারি, আমরা একটু শক্তিশালী হই যে কিচেনটা প্রপারলি হয়েছে কিনা, এটার ফায়ার এক্সিট ঠিক মতো আছে কিনা। আমরা একটা বেসিক ঠিকঠাক করে দেখলেও তো বলতে পারি যে শুরু করার আগে, বেসিক্যালি শুরু করার আমাদের আরেকটা বিষয়, আমরা একটা শুরু করলাম, কাউকে না জানিয়ে চালু করে দিলাম, এটা কিন্তু সম্ভব না, পৃথিবীর কোথাও হ্যাঁ, সম্ভব না। জি। আপনাকে প্রত্যেকটা অথরিটি ভিজিট করে আপনাকে সার্টিফাই করতে হবে, হ্যাঁ ফায়ার থেকে আসবে, আপনার ফায়ার ইজ ডান, এই আপনার ঠিক আছে, আপনার এই ফায়ার ডান হয়েছে, আপনার যে কিচেনের যে টেম্পারেচার, এটা পরিবেশ এনভায়রনমেন্ট থেকে আসবে, আপনার কিচেন ইজ ওকে, আপনার সিভিল সার্জন আসবে, ঠিক আছে, আপনার এমপ্লয়ির লিস্ট দিবেন, এমপ্লয়ির স্বাস্থ্য সনদ দিবেন, ঠিক আছে, ঠিক আছে, প্রত্যেকটা জিনিস আগে চেক, আপনার লেআউট ঠিক আছে কিনা। জি। আপনার এই জায়গায় 50 জন বসতে পারবে, আপনি 80 জন বসার ক্যাপাসিটি করলেন। আপনার এসি দরকার হচ্ছে, ধরেন এসি রেস্টুরেন্ট করেছেন, এখানে 20 টন এসি দরকার, আপনি দিয়েছেন 10 টন, তাহলে এই 10 টনে তো শর্ট সার্কিট হতে পারে। আপনার তো এসি চলতে থাকবে, আপনার এই কনজিউম করবে ইলেকট্রিসিটি অনেক বেশি। আবার দেখা যাচ্ছে আপনার 20 টন দরকার, আপনি 40 টন লাগায় রাখছেন, আপনি ইলেকট্রিসিটি আপনি অপচয় করছেন। এই যে টোটাল একটা কমপ্লায়েন্স, এই কমপ্লায়েন্সটা কারা দেখবে? সরকারের তো কোনো অথরিটি নাই, সরকারের পক্ষে সম্ভব না এই 4,21,000 রেস্তোরাঁ মনিটরিং করার জন্য। তাহলে কি লাগবে? অ্যাসোসিয়েশন লাগবে। অ্যাসোসিয়েশনের প্রত্যেকটা জেলা উপজেলায় কমিটি আছে, নেতারা আছেন, সেখানে আমরা একটা এসওপি যদি ধরে দেই, এবং প্রত্যেক জেলায় নিরাপদ খাদ্য কর্মকর্তা আছেন, সরি প্রত্যেক জেলায় ডিসি অফিসের লোকজন আছেন, একটা ছোট্ট কমিটি করে দিলে যে কোনো রেস্তোরাঁ ওপেন হওয়ার আগে একটা ভিজিট করে তাদেরকে একটা ঘাটতিগুলো চিহ্নিত করে দেওয়া, সরি কপি খেতে পারেন। জি, জি। এই ঘাটতিগুলো চিহ্নিত করে দিলে সে ঠিক করার সময় পায়। ওকে, আমার এই গ্যাপ আছে, আমি ঠিক করে নিচ্ছি, ওকে আমার এই প্রবলেম আছে, আমি ঠিক করে নিচ্ছি। ওইটা যেন আবার এই লাল ফিতার মতো সুদূর প্রসারী না হয়, ওইটার জন্য এই জন্য মালিক সমিতি থাকবে, বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি যেটা, হ্যাঁ, আমি শেষ করতে পারি। এটাকে কি শক্তিশালী করা যায় না? এটাকে শক্তি করলে তো আপনি এইটাই কথা বলছি, আবার একজন উদ্যমী মানুষ আমরা পাবো হয়তো। জি, এইটাকে শক্তিশালী করলে ট্রান্সপারেন্ট থাকতে হবে। আজকে আমি আছি, আমার টিম আছে, কালকে আবার অন্য কেউ আসবে দায়িত্বে, তো আজীবনের চেয়ার না। আমি তো আসছি একটা কমিটমেন্ট দিয়ে যে সেক্টরে কাজ করার জন্য। আচ্ছা, কিন্তু এমনভাবে এটা সিস্টেমেটিক করতে হবে যাতে সবাই ভাইস ভার্সা জবাবদিহিতা থাকে। রেস্তোরাঁ সমিতি চাইলে অনেক কিছু করতে পারবে না, আবার রেস্তোরাঁ সমিতির সাথে সরকারের অথরিটিগুলো থাকবে একসাথে, যাতে অথরিটিগুলো ইচ্ছা মতো মনোবলি কিছু করতে না পারে, আমাদের বিপদে না ফেলতে পারে, আমরা যাতে যা ইচ্ছা তাই না করতে পারি। তো দুজনের সাথে যদি চেক অ্যান্ড ব্যালেন্স থাকে, তাহলে আমরা একটা সেক্টরে আমরা আশা করি আগামী, প্রথম কথা হচ্ছে ঢাকা শহরটাকে আমরা টার্গেট করেছি আগে, ঢাকা উত্তর দক্ষিণকে আমরা আগামী 1 বছরের মধ্যে চাই যারা অতি ঝুঁকিপূর্ণ তাদেরকে কীভাবে ঝুঁকিমুক্ত করা যায়। যদি ঝুঁকিমুক্ত করা না যায় তাহলে আমরা বলবো বন্ধ করে দেন। হ্যাঁ, যেটা যেটাকে আপনাকে ঝুঁকিমুক্ত করে যেটা কমপ্লায়েন্স রেডি করে দেওয়া যায় তাদেরকে নির্দিষ্ট সময় দিয়ে, এটা আপগ্রেড এবং সারা বছর ধারাবাহিক মনিটরিংয়ে থাকতে হবে। মনিটরিংয়ে থেকে যে কথা ডাটাবেস থাকতে হবে, আমরা অলরেডি একটা ডাটাবেস করছি, সেই ডাটাবেসের মাধ্যমে আমরা সমস্ত কিছু পারবো, সরকারের সাথে আমরা কাজ করব। আপনি চাইলে দেখতে পারবেন যে অমুক রেস্তোরাঁয় কতটা কী অবস্থা, কে মালিক,
কারা কোন লাইসেন্স আছে কোন লাইসেন্স নাই সেরকম ডাটাবেজ আমরা অলরেডি একটা অ্যাপ রেডি করেছি, আমরা হয়তো লঞ্চ করব ভেরি সুন। আমরা রোববারের মিটিংয়ের পর আশা করি আমাদের কার্যক্রম পুরোদমে শুরু হবে। আমরা আশা করি পজিটিভ কিছু আসবে এখান থেকে। আসলে পরে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু চাওয়া অনেক, কিন্তু সমস্যা হচ্ছে যাদেরকে দায়িত্ব দেয় কাদেরকে, এই দেশের মানুষের দায়িত্ব দিবে। সেই দেশের মানুষ যদি এখনও রাস্তা দিয়ে আপনার জেব্রা ক্রসিং খুঁজে বের করে হাঁটতে হয়, যেভাবে পরে এই এত বড় ওয়াল পাড়ায় চঙ্গ লাগায় এই পাশ থেকে ওই পাশে পার হচ্ছে, আপনি দেখবেন ডিভাইডারের মাধ্যমে এত বড় ডিভাইডার করছে, সেইখানে তো আপনার একটু সময় লাগবে, একটু সময় লাগবে। আমি মনে করি আরেকটা বিষয় যেটা শিক্ষা ব্যবস্থা এখন থেকেই অ্যাড করা উচিত, নিরাপদ খাদ্য বিষয়ক অনেক কিছু যদিও অ্যাড করা হয়েছে, আমরা মনে করি আরো কিছু অ্যাড করতে হবে এখানে, কিন্তু সেফটি বিষয়ক অ্যাড করতে হবে। মানে লাস্ট একটা কথা বলি, বলা হয় ঘটলেই তো দেখি যে ব্যাপক অভিযান তোড় পাড় শুরু হয়ে যায়, বিভিন্ন সংস্থা করবে। এটা তো জনগণকে একটা দেখাইতে হবে যে আমরা অনেক অ্যাক্টিভ, জনগণকে দেখাইতে হবে না, এটা জবাব দিয়ে আসলে জনগণের কাছে। আমরা ঈদের আগে ডিজি মহোদয় ফায়ারে বসেছিলাম, আমাদের ডেকেছিলেন উনি আমাদের সাথে একমত, আমরা একমত। আমরা এই কারিকুলাম ঠিক করতেছি, আমরা চাচ্ছি যে আগামী 1 মাসের মধ্যে আমরা ট্রেনিং শুরু করতে, যে ট্রেনিংটা বেসিক 30 ঘন্টা ট্রেনিং নিতে হবে। একটা রেস্তোরাঁয় 30% পিপল থাকতে হবে যারা সার্টিফাইড করা, মানে তারা ট্রেনিং নিয়েছে, এবং সেইখানে সিভিল ডিফেন্সের একটা ট্রেনিং থাকবে, ফায়ার সেফটি ট্রেনিংটা থাকবে। একটা রেস্তোরাঁ মিনিমাম 20% না হলেও 15% লোক ফায়ার সেফটি ট্রেনিংয়ের লোক থাকতেই হবে, না থাকলে রেস্তোরাঁ চলতে পারবে না। এবং 2 শিফট মিলে থাকতে হবে, যাতে আল্লাহ না করুক কোনো দুর্ঘটনা ঘটলে সেখানে হেল্প করতে পারে। এইটা একটা ইস্যু। আরেকটা হচ্ছে মানে ফুড সেফটির উপরে আমরা 30 ঘন্টাতে একদম মিনিমাম ট্রেনিং, এই 30 ঘন্টা আমরা 5 দিনে আপনার ওই ট্রেনিং 5 দিনে ট্রেনিং করাবো আমরা। একদম শেষ একটা প্রশ্ন ছোট করে উত্তর দিবেন, সেটা হচ্ছে নামি দামি অনেক রেস্তোরাঁয় আমরা যাই বা আমরা দেখেছি বা পত্রপত্রিকা গণমাধ্যমে টেলিভিশনে খবর এসেছে যে তারা ক্ষতিকর যে সময় বিভিন্ন রং মিশায়, জরিমানা করা হয়। তো আমি তো একটা ব্র্যান্ড দেখে নামি দেখে আমি সেখানে গেলাম বিশ্বাস করে, আমি রাস্তার ফুটপাথ বা অন্য কোথাও আমি খেলাম না, তো সেখানেও যদি এই অবস্থা থাকে তাহলে আমি কাস্টমার, আমি ক্রেতা হিসেবে আমি কোথায় যাব? আমি একটু বলি, এখানে একটু মিস কমিউনিকেশন আসে, কিছু যে ব্যবহার করছে না আমি সেটা অস্বীকার করব না, কিন্তু ম্যাক্সিমাম আপনি জানেন যে ইন্ডাস্ট্রিয়াল কালার আছে। ইন্ডাস্ট্রিয়াল কালার মানে বলতে বোঝায় না যে টেক্সটাইলের, উনি রিটায়ার্ড হয়ে গেছেন, অতি উৎসাহী কর্মকর্তারা তো এই ইয়েতে মানে ইউটিউবে হিরো হওয়ার জন্য, ফেসবুকে হিরো হওয়ার জন্য, মানে আমাদের যেভাবে কথাও শুনতে চায় না, কথা বলতে গেলে জরিমানাটা আরো বেড়ে যায়। ইন্ডাস্ট্রিয়াল কালার আছে, ফুড গ্রেডেড কালার, সেই কালার আমরা ইউজ করেছি। ওনার সাথে চ্যালেঞ্জ হয়েছে, উনি মানতে চান না। আপনি যদি চেয়ারে বসে না মানতে চান, এটা তো ইম্পোর্ট করা, বিএসটিআই এর লাইসেন্স, বিএসটিআই এর অনুমোদন প্রাপ্ত। এখন সারা পৃথিবীতে ফুড কালার ইউজ করা হয়। এখন ফুড কালারকে আপনি বলতেছেন এটা ইন্ডাস্ট্রিয়াল টেক্সটাইল কালার, আপনি কি পরীক্ষা করেছেন একবারও, ল্যাব নিয়েছেন? এই জন্য আমরা বলেছি যে এক পক্ষ শুনলে মনে হবে যে এই পক্ষ টোটালি কার এত ইয়ে আছে যে আপনার এই রঙে কি ওই ফুড গ্রেডের কালারের দাম কি খুব বেশি, টেক্সটাইলের কালারের দাম কি খুব চিপ? বিষয়টা এরকম না, বিষয়টা দৃষ্টিভঙ্গির ব্যাপার। জি, ইমরান হাসান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। দর্শক, অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে এসে গেছি। শুধু যাবার আগে বলতে চাই যে ইমরান হাসান যেটা বললেন যে উদ্যমী মানুষ, উদ্যমী উদ্যোক্তা, উদ্যমী একজন লোক দরকার এবং রেগুলেটরি কমিটি দরকার, একটা বডি দরকার যে তাদেরকে দেখভাল করতে পারে এবং তাদের যে সমিতি আছে সেটাকে শক্তিশালী করা দরকার। তাহলে হয়তো ভালো কিছু আশা করা যায়। আগামী 2-3 দিন পরে যে মিটিং আছে তাদের প্রধানমন্ত্রীর সাথে, সেখানে হয়তো ভালো কিছু আসবে, ভালো কিছু খবর আমরা আশা করছি। আজ এ পর্যন্তই। আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে আমরা কথা বলবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।